ওকে, সো চলো আমরা গতদিন পর্যন্ত স্থিতিস্থাপকতার কোনটুকু ছিলাম? আমরা ছিলাম হচ্ছে যে কোনো একটা পদার্থকে আমরা সংকুচিত করছিলাম প্রেশার দিয়ে, তাই না? এক্সটার্নাল প্রেশার অ্যাপ্লাই করে বা অতিরিক্ত প্রেশার অ্যাপ্লাই করে আর কি, এক্সটার্নাল পুরোপুরি না, অতিরিক্ত যতটুকু অতিরিক্ত প্রেশার থাকে সে অতিরিক্ত প্রেশার অ্যাপ্লাই করে আমরা কি করছিলাম? আমরা পাচ্ছিলাম হচ্ছে কে এর যে ভ্যালুটা, বা এভাবে মানে আমরা ওয়াই যেটা জানি, আমি একটু জাস্ট মনে করে দিই, ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল এরকম ছিল, আর কে যেটা আয়তন গুণাঙ্ক, আয়তন সংকোচন গুণাঙ্ক আর কি, সেটা হচ্ছে এফ বাই এর বদলে পি বা ডেল পি বড় হাতের ভি বাই ছোট হাতের ভি, তাই না? সো কাছাকাছি ছিল আর কি সূত্র দুইটা। সো এই সূত্রের প্রথম ম্যাথ আমরা করছি, প্রথম ম্যাথ আমাদের করা হয়েছে। তো আজকে এটা আজকে থেকে আমরা সেকেন্ড ম্যাথ যেগুলা সেগুলা হচ্ছে, এটা মনে হয় করছি আমরা, তাই না? 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে এটা করছি না? এটা তো করা হয়েছে, এটা খুব সম্ভবত করা হয়েছে। আচ্ছা, সো তোমরা এক কাজ করো, তোমরা এইটা তোলো আগে, তারপরে আমি চেক করে দিচ্ছি যে ওইটা এক্স্যাক্টলি এটা করছে কিনা। এইটাকে করি। দাঁড়াও, এইটা তোলো। আর এটা কত নাম্বার হবে বললো আমাকে? নাম্বারিংটা মনে নাই আমার, হ্যাঁ নাম্বারিং দেখতে হবে। বইলো নাম্বারটা, বইলো আমাকে। আর তোলো। পুরো অধ্যায় পড়ায় ফেললাম, এই যে এখানে ভুলটা থেকেই গেল নাকি? অধ্যায় 7, প্রত্যেক দিন এখানে ভুল আছে। হ্যাঁ, অধ্যায়ের নাম দেখো কিন্তু এখানে ভুল আছে কিন্তু। তো যাই হোক, প্যারা নাই। এই কত নাম্বার এটা? 53 না 57, 57 হবে। গতদিন মনে হয় 56 বলতেছি, 57। আমার চেক করা লাগবে? আচ্ছা আমি চেক করে দিচ্ছি, দাঁড়াও। গতদিনের স্লাইডটা দেখে নিই, ফাইনালটা। পিটিএম 26, এটা হচ্ছে কোন চ্যাপ্টার? এটা হচ্ছে প্রপার্টিস অফ ম্যাটার। ইয়েস, এটা হচ্ছে ইলাস্ট্রিসিটি। আরে 6 নম্বরের স্লাইড আপলোড করা হয়নি। আচ্ছা হ্যাঁ, দেখো, ফাইন্ড দ্য ডিক্রিজ ইন দ্য ভলিউম অফ এ স্যাম্পল অফ ওয়াটার ফ্রম দ্য ফলোয়িং ডেটা। নিচের ডেটা থেকে একটা ওয়াটারের স্যাম্পল, মানে পানির একটা স্যাম্পলের ডিক্রিজ ইন ভলিউম, বুঝোই তো, মানে কতটুকু আয়তন সংকুচিত হচ্ছে সেটা বের করতে হবে। ঠিক আছে, ইনিশিয়াল ভলিউম হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম, আদি আদি ভলিউম এটা। ইনিশিয়াল প্রেশার, এই যে এখন প্রেশারের মধ্যে কথা আছে, ইনিশিয়াল প্রেশার এটা আর ফাইনাল প্রেশার এটা। খেয়াল করে দেখো, প্রেশার বাড়ছে, তাই না? আগে ছিল 10⁵, পরে হয়েছে 10⁶। সো আমাদের সূত্রের মধ্যে প্রেশার বলতে ডেল পি, প্রেশারের পরিবর্তন, ঠিক আছে, কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা দেখতে হবে। এটা মাথায় রাখো, প্রেশারের পরিবর্তন দেখতে হয়, নট ফাইনাল প্রেশার, প্রেশারের পরিবর্তন দেখতে হয়, সূত্রের মধ্যে ব্যাপার এটাই। তাহলে ফাইনাল কত? 10⁶ মাইনাস 10⁵। ঠিক আছে, থাকুক, এটা নিউটন পার মিটার স্কোয়ার, ক্যালকুলেটার এভাবেই বসাবো। এটা ডেল পি। তারপরে কি বলেছে? কম্প্রেসিবিলিটি, মানে আয়তন সংকোচন, মানে সংনম্যতা আর কি। কম্প্রেসিবিলিটি বাংলা হচ্ছে সংনম্যতা, কতটুকু সংনম্য, বিটা আর কি, গতদিনের বিটা। তাহলে বিটা ইকুয়াল টু, নিচে লিখি, 50 × 10⁻⁻11 মিটার স্কোয়ার পার নিউটন। তাহলে কে ইকুয়াল টু 1/β, তাই না? কে ইকুয়াল টু কত? 1/β ছিল। তাহলে এই 1/β ইকুয়াল টু কত লেখা যাচ্ছে? ইকুয়াল টু ডেল পি, মানে কে এর বদলে ডেল পি বড় হাতের ভি বাই ছোট হাতের ভি। বড় হাতের ভি যেটা, খেয়াল করে, এটা কিন্তু ইনিশিয়াল ভি, তাই না? আদি ভি যেটা ইনিশিয়াল, নট ফাইনাল, ইনিশিয়ালটা
স্টার্টিংয়ে যেটা, আর ডেল ভিটা হচ্ছে ডেল, ছোট হাতের ভিটা কি, ছোট হাতের ভি হচ্ছে পরিবর্তন, ছোট হাতের ভি হচ্ছে পরিবর্তন। সো কতটুকু পরিবর্তন এটাই বের করতে হবে, তাই না? এতটুকু বের করা লাগবে, রাইট? তাহলে কে এর 1/বিটা, 1/বিটা হচ্ছে 1/50 ইন্টু 10⁻⁻11 -11। ডেল পি কত? 10⁻6 থেকে 10⁻5 বাদ দিয়ে দাও, ইন্টু ভি, ভি হচ্ছে ইনিশিয়াল আয়তন কত? 1000 সেন্টিমিটার কিউব। তাহলে খেয়াল করে দেখো, আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেন্টিমিটার কিউবে আসবে, ঠিক আছে? আলটিমেটলি অ্যান্সার সেন্টিমিটার কিউবে আসবে। ওকে, সব চেক দাও যে সব ডেটা, মানে ডেটাগুলোর হচ্ছে এককগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখো খেয়াল করো, এটা যদি সেন্টিমিটার কিউবে নেই, এটাও সেন্টিমিটার কিউবেই আসবে, এই কারণে বললাম, ঠিক আছে? উপরে নিচে একক সেম, কাটাকাটি চলে যাচ্ছে, সো এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। ডিভাইড বাই ছোট হাতের ভি, এটাও আসবে সেন্টিমিটার কিউবে। তাহলে দেখো ছোট হাতের ভি সংকোচন কতটুকু হচ্ছে, এই ক্যালকুলেটর করে রাখলাম, পাইছি। মিলাও আমার সাথে, কত আসে? 1/50 ইন্টু 10⁻⁻11 ইকুয়াল টু 10⁻6 মাইনাস 10⁻5 ইন্টু 1000 ডিভাইড বাই ভি। .45 সেন্টিমিটার কিউব। দেখো তো এটা আসে কিনা সবার? ফাইনাল অ্যান্সার আয়তনের পরিবর্তন বা সংকোচন, এটা আর কি। এখন তোমাকে যদি এখানে দেখো আরেকটা কোশ্চেন চাইলে করতে পারে, কিরকম কোশ্চেন চাইলে করতে পারে, যে শেষ আয়তন কত হবে বা ফাইনাল আয়তন। একই ম্যাথ কিন্তু, মানে একই জিনিস না। তোমার যদি সংকোচন কতটুকু হচ্ছে সেটা জানো, আদি আয়তন জানো, তাহলে বের করতে পারবে না। সুতরাং ভি ফাইনাল ইকুয়াল টু বড় হাতের ভি মাইনাস ছোট হাতের ভি। বড় হাতের ভি কত? 1000 মাইনাস 0.45। এই সবাই একটু মিলাও, এটা এটা মিলে কিনা, সবাই এটা একটু মিলাও, মিলে কিনা? 999.55 সেন্টিমিটার কিউব। সো এখানে যদি বলে আয়তনের শতকরা কত পরিবর্তন হলো, বের করতে পারবো না? যা খুশি তাই বলুক, বের করতে পারবো। মানে এইরকম ম্যাথ দিতে পারে, আইডিয়াটা ইম্পর্টেন্ট এখানে, যে কীরকম বলতে পারে প্রশ্ন। একটু দাঁড়াও, এখানে ফোকাসটা একটু সরে গেছে, দাঁড়াও তো। এবার চকচক করছে, পারফেক্ট। চলো, ওকে, এই মিলছে, চলো নেক্সট। তাহলে 57 গেল, আমি 58 নিয়ে কনফিউজ, মানে ওই ম্যাথটা হয়েছে কিনা। আচ্ছা যাই হোক, দেখো যে পানিতে নির্দিষ্ট গভীরতায় বস্তুর আয়তন হ্রাস, কি করব? পানিতে আমরা একটা নির্দিষ্ট গভীরতায় যদি বস্তুকে ফালাই দিই, তাহলে খেয়াল করে দেখো। সো পানি, মনে করো এটা ওয়াটারের সারফেস, তারপরে পানি পানি করে দিলাম, আর মনে করো এটা তলদেশ। এখন ধরে নাও একটা বস্তু এই জায়গায় আছে, ঠিক আছে? ধরে নাও এই জায়গায় আছে, ফিলিং করে দিই। এখন খেয়াল করে দেখো, একটা বস্তু যদি পানির সারফেস থেকে, নট তলদেশ থেকে, তলদেশ থেকে না, পানির সারফেস, উপরের পৃষ্ঠ থেকে, উপরের পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় থাকে, খেয়াল করবা, উপরের পৃষ্ঠ থেকে এইচ গভীরতা, গভীরতা এখানে এইচ হচ্ছে উচ্চতা না, কিন্তু গভীরতা, এইচ গভীরতায় যদি থাকে, তাহলে এখানে যে অতিরিক্ত পরিমাণে যে প্রেশারটা এইচ গভীরতায়, লেখো, জানো তোমরা, আমি জানি,
লিখে ফেলো তাড়াতাড়ি। এইচ গভীরতায় অতিরিক্ত চাপ ডেল পি ইকুয়াল টু এইচ রো জি না? এইচ গভীরতায় অতিরিক্ত চাপ কি? এইচ রো জি। ঠিক আছে, অতিরিক্ত চাপ। অতিরিক্ত কেন বললাম? কারণ খেয়াল করে দেখো, এই জায়গায় তো একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার আছেই, এই জায়গায় কিন্তু একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে, ওইটা আমরা দেখছি না। আমরা কি দেখছি? আমরা দেখছি এইচ গভীরতায় নামলে এক্সট্রা কি পরিমাণে প্রেশার অ্যাড হয়, কারণ তার ফলে কি হবে? বস্তুটা সংকুচিত হবে। তাহলে কে বা 1/β, যেটা সংনম্যতা আর কি, বিটা ইকুয়াল টু ডেল পি বড় হাতের ভি বাই ছোট হাতের ভি, বা এইচ রো জি বড় হাতের ভি বাই ছোট হাতের ভি। এটা আলাদা করে মনে রাখার কোনো দরকার নাই। তুমি কি মনে রাখবা? মেইন সূত্র মনে রাখবা, আর সূত্রে ডেল পি যে এইচ রো জি থেকে আসবে এটা খেয়াল রাখবা, হয়ে যাবে। এই বুঝছি তো আইডিয়াটা? আইডিয়াটা বুঝতে পারলে হবে। খুবই সহজ, খুবই সহজ একটা জিনিস, তেমন কঠিন কিছু না, খুবই সহজ একটা আইডিয়া। ঠিক আছে, তাহলে এবার আসো। 57 ছিল তো 58। চলো, তোলো তোলো। রাবারের আয়তন বিকৃতি গুণাঙ্ক বলা আছে, তার মানে কে, কে বলা। তারপরে কি বলছে? রাবারের একটি গোলককে একটি হ্রদের তলদেশে কত গভীরতায় এইচ এর ভ্যালু বের করতে হবে, তার আয়তন 0.1% হ্রাস পাবে। 0.1% হ্রাস শতকরায়। তার মানে কি? তার মানে আদি আয়তনের তুলনায়, খেয়াল করো, আদি আয়তনের তুলনায় হ্রাস যেটা, সেটা ইকুয়াল টু 0.1%। এটা কি বুঝতে পারছি? এই বলো, এটা বুঝতে পারছি কি? খুবই সহজ। আদি আয়তনের ছোট, বেশি ছোট হয়ে গেছে ছোট হাতের বি, আর এটা একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক, আদি আয়তনের তুলনায় কতটুকু হ্রাস বা বৃদ্ধি হয়েছে, এটা হচ্ছে 0.1%। সো পার্সেন্ট মানে কিন্তু 1/100, তাই না? পার্সেন্ট, একটা পার্সেন্টেজ চিহ্ন মানে কি? 1/100। তাহলে ছোট হাতের বি বাই বি আসছে, এখন কি লাগবে? এইচ এর ভ্যালু লাগবে। তাহলে আমরা জানি ওয়াটার মানে পানি। সো ওয়াটারের নিচে নিয়ে গেলে কে ইকুয়াল টু ডেল পি বড় হাতের ভি বাই ছোট হাতের ভি, রাইট? বা অন্য কথায় ডেল পি বাই ছোট হাতের ভি বাই বড় হাতের ভি বলা যায়। এটাকে যদি নিচে নামাও তাহলে তো এখানে চলে আসবে। এই দেখো, সব ডেটা দেওয়া আছে। ডেল পি মানে কত? এইচ রো জি, ছোট হাতের বি বাই বড় হাতের। এখন দেখো কে এর ভ্যালু কত? 9.8 ইন্টু 10⁸। এইচ এর ভ্যালু বের হবে, রো এর ভ্যালু 10⁻3, জি এর ভ্যালু 9.8 ডিভাইড বাই ছোট হাতের বি বাই বড় হাতের ভি, তাই না? এখানে কি আছে দেখো, 0.1 ইন্টু 1/100। খেয়াল করে দেখো, তুমি চাইলে এইটা ক্যালকুলেটর ছাড়াও ক্যালকুলেশন করতে পারবে, ক্যালকুলেটর ছাড়াও সম্ভব। শোনো, তোমাদের একটা সুন্দর একটা কথা বলি, এই কথাটা মনে রাখতে হবে 2 বছর জুড়ে। এই যে কিছু ম্যাথ আছে ক্যালকুলেটর ছাড়া সম্ভব, যেরকম এখানে 10 এর পাওয়ার বিশিষ্ট যে ম্যাথগুলা, তুমি খেয়াল করে দেখো, এই জায়গায়
9.8 9.8 কাটাকাটি যাবে, তাই না? সো আলটিমেটলি এখানে 10 পাওয়ারের খেলা, সো এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব। এখন তুমি যখন একাডেমিকে পড়তেছো ভাই, তখন তোমার কাছে আসলে এইটাকে তেমন একটা সিগনিফিকেন্স একটা কথা মনে হবে না যে কি আর ক্যালকুলেটর ছাড়া সম্ভব, তো ক্যালকুলেটর ছাড়া কেন করব, ক্যালকুলেটর দিয়েই করব। কিন্তু এক্স্যাক্টলি 1.5 বছর পরে, এখন একাডেমিকে ফার্স্ট ইয়ার কেবল সেকেন্ড ইয়ার উঠতেছো, 1.5 বছর পরে এগুলা নিয়ে মাথা ঘামানো লাগবে। কারণ ঢাকা ভার্সিটিতে এখন যে সিস্টেমে পরীক্ষা হয় সেই সিস্টেমে রিটেনে ক্যালকুলেটর নিতে দেয় না। তোমাদের সময় কি হবে আমি জানি না, তবে কয়েক বছর হলে ট্রেন্ড এটা, তারা ক্যালকুলেটর নিতে দেয় না। সো তখন এসে কিন্তু অনেকে বলে যে দাদা ক্যালকুলেটর ট্রিক্সের আলাদা ক্লাস দেন, এটা করেন সেটা করেন। এগুলো আসলে ট্রিক্সের আলাদা ক্লাসের চেয়ে তুমি যদি এই ব্যাপারটা একাডেমিকে থাকতেই রপ্ত করতে পারো বা খেয়াল করতে পারো যে দেখো কিছু কিছু ক্যালকুলেশন আছে, কিছু ম্যাথ আছে যেখানে ইচ্ছাকৃত এমন ডেটা দেওয়া হয় 9.8 দিছে, যেখানে জি এর সাথে কাটাকাটি চলে যাবে, যেগুলা কি করবে ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। এগুলাই পরীক্ষায় আসে ঢাকা ভার্সিটির মতো জায়গাতে, যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো এখন যদিও আমরা এটা ক্লাসে ক্যালকুলেটর দিয়ে করব, একাডেমিক ক্লাস যেহেতু, কিন্তু 2 বছর পর 1.5-2 বছর পর দেখবা একই ম্যাথ আমরা ক্যালকুলেটর ছাড়া ক্লাসে করাচ্ছি। ওই ভার্সিটির ব্যাচের ক্লাসে দেখবা আমরা ক্যালকুলেটর টাচ করি না, এই রিজনে। ঠিক আছে, সো এখানে অতিরিক্ত আলাদা কোনো ট্রিক্স নাই, ব্যাপারটা যেটা সেটা হচ্ছে অভ্যাসের। ঠিক আছে, তো দেখো কিছু ম্যাথ কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যায়। সো খাতায় এখন লিখে রাখো ব্যাপারগুলা, সাইডে পেন্সিল দিয়ে লিখে রাখবা যে ক্যালকুলেটর ছাড়া করা যাচ্ছে, কারণ তোমার ভার্সিটি অ্যাডমিশনের সময় এই ম্যাথগুলো আবার করতে হবে, রাইট? সো তোমার যদি এখনই মানসিকভাবে একটা প্রস্তুতি থাকে যে ভাই আমি তো অলরেডি জানি যে কিছু ম্যাথ ক্যালকুলেটর ছাড়া করা যায়, এটা তোমাকে অনেক অ্যাডভান্টেজ দিবে ঢাকা ভার্সিটির প্রিপারেশনের সময়, বুঝছো? তো যাই হোক, এটার অ্যান্সার কত দেখো, এইটার অ্যান্সার কত, এইচ এর ভ্যালু ক্যালকুলেটর দিয়েই করবো, কিন্তু ছাড়াও করা যাবে আর কি। তাহলে ওপাশে 10⁻8 আর এই পাশে হচ্ছে h × 10⁻3 ডিভাইড বাই 0.1 × 1/100, 100 মিটার। ঠিক আছে, সো এখানে যদি আলাদা একটা লেয়ার অ্যাড করতে হচ্ছে, প্রেসারের অতিরিক্ত ডিফারেন্সটা কত হবে বের করতে পারতো না? বের করতে পারতা তো। চলো এটা একটু দেখে রাখ, হোমওয়ার্ক দিয়ে দিব। এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? খেয়াল করে দেখো, সর্বনিম্ন বিন্দুতে চাপের ভ্যালু বলা আছে, আর সর্বোচ্চ বিন্দুতে চাপের ভ্যালু তোমরা জানো অ্যাটমসফিয়ারিক প্রেসার। সো তুমি এখান থেকে বের করতে পারবে অনেক কিছু, ঠিক আছে? ওকে, সো কত নাম্বার? 59, হোমওয়ার্ক। মারিয়ানা ট্রাঞ্চ, মেরিনা বলেছে যদিও, মারিয়ানা ট্রাঞ্চ আর কি পৃথিবীর সর্বনিম্ন স্থান, মানে সর্বোচ্চ গভীরে, পানির ভিতরে সর্বোচ্চ গভীরের স্থান, 11 কিলোমিটার প্রায় বলেছে, তাই না, পৃথিবী থেকে। এটা তোলো 60 নাম্বার। ক্লাসকে ডিস্টার্ব দিচ্ছে কোনো?
কি বলেছে? তেলের সংনম্যতা এত পার অ্যাটমসফিয়ার বলতে কি বোঝায় বা কি বোঝো আর কি। সো এটা যেটা, এটা মনে করো তোমাকে অনুধাবনে দিতে পারে আর কি, এরকম কোয়েশ্চেন। এটা যেই ইতে আসছিল, হ্যাঁ এভাবেই আসছিল। তেলের সংনম্যতা এত বলতে কি বোঝো? তাহলে সংনম্যতা যেটা বিটা ইকুয়াল টু 1/k, ঠিক আছে? তাহলে 1/k হলে ছোট হাতের ভি উপরে পি ডেল পি ভি, ঠিক আছে? পার অ্যাটমসফিয়ার বলেছে না, এটা হচ্ছে 20 ইন্টু 10⁻⁻6 পার অ্যাটমসফিয়ার। এটা মানে কি? এটার মানে হচ্ছে যদি কি করা হয়, যদি এইটা 1 অ্যাটমসফিয়ার করা হয়, মানে 1 অ্যাটমসফিয়ার চাপে বা একক বায়ুচাপে, একক বায়ুচাপে বা 1 অ্যাটমসফিয়ার, এটা পার অ্যাটমসফিয়ার কিন্তু। সো 1 অ্যাটমসফিয়ার চাপে বা একক বায়ুচাপে রাখলে, মানে কাকে, তেলকে যদি নিয়ে যাওয়া হয় একক বায়ুচাপে বা একক বায়ুচাপে রাখা হয়, তাহলে সেটার আয়তনের পরিবর্তন হচ্ছে, বা আয়তন পরিবর্তনের হার হচ্ছে, এটা আয়তন পরিবর্তনের হার বোঝায়, আদির সাপেক্ষে কতটুকু চেঞ্জ, 20 ইন্টু 10⁻⁶। বা অন্য কথায় বলতে পারো সেটা আয়তন এত ভাগ কমে যায়। হার না বললে ভালো, হার বলতে নর্মালি আমরা টাইম দ্বারা রেট বুঝি আর কি, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কি হচ্ছে। হার না বলে বলবা যে এত অংশ 20 ইন্টু 10⁻⁶ অংশ পরিবর্তিত হয়, সংকুচিত বেসিক্যালি, ঠিক আছে? দেখো আইডিয়াটা সোজা, এটা একক বানাই দিবা, তাহলে এইটার যে ভ্যালুটা এটা সমান হবে। আচ্ছা, এরপরে কি বলেছে প্রশ্নে আসি, একটি হাইড্রোলিক প্রেস যন্ত্রে এত তেল আছে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি এর ভ্যালু। 100 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলে, মানে এটা অতিরিক্ত চাপ আর কি, এটা অতিরিক্ত চাপ ডেল পি। আয়তনের মান কত হবে? নতুন আয়তনের মান ভি ফাইনাল বের করতে হবে, নট পরিবর্তন, এখানে পরিবর্তন চাই না, ফাইনালটা চাইছে। তাহলে কিভাবে বের করবো? খুবই সোজা, আমরা যেটা জানি সংনম্যতা দেওয়া আছে, তাহলে বিটা ইকুয়াল টু 1/k, তাহলে উল্টে যাবে সূত্র, ডেল পি ভি নিচে থাকবে, ছোট হাতের ভি থাকবে উপরে, ঠিক আছে? তাহলে বিটার ভ্যালু কত? 20 ইন্টু 10⁻⁶ ইকুয়াল টু ছোট হাতের ভি বের করব, ডেল পি কত? 100 অ্যাটমসফিয়ার। খেয়াল করে দেখো এককগুলো, এখানে কিন্তু এসআই একক আছে, সো আমাকে অ্যাটমসফিয়ারটাকে প্যাসকেলে চেঞ্জ করে দিতে হবে, এসআই এককে যাইতে হবে। তাহলে 100 আর 1 অ্যাটমসফিয়ার মানে 101 325 ইন্টু বড় হাতের ভি, বড় হাতের ভি কত? বড় হাতের ভি হচ্ছে 0.5। তাহলে দেখো বের হয়ে যাবে, (101.325), ঠিক আছে? এটা মিটার কিউবে পরিবর্তন হচ্ছে, মানে এটা সংকোচন হচ্ছে। আমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নের কতটুকু সংকোচন সেটা চায় না, আমাকে প্রশ্ন চাইছে মান কত হবে, ফাইনাল ভ্যালুটা। তাহলে ফাইনালটা ভি মাইনাস ছোট হাতের ভি কত? ভি কত? আচ্ছা আমি ভুল করছি এখানে, না এটা কেমনে এখানে তো হয়, হ্যাঁ কি বলে এখানে, হ্যাঁ শেষ আয়তন এত কেমনে হবে? আচ্ছা ওয়েট 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 20 ইন্টু 10⁻⁻, আমি নর্মালি চাই, দাঁড়াও আমি ক্যালকুলেশনটা চেক দিই, সংকুচিত হয়ে যাওয়ার কথা। সংনম্যতা 20 ইন্টু 10⁻⁶ ইকুয়াল টু ডেল পি 100 অ্যাটমসফিয়ার, বড় হাতের ভি 0.5, কোনো কথা? কোথাও ক্যালকুলেট, এখানে কি কোনো প্লাস হবে নাকি? চেক দিই, দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, এখানে চেক দিতে হবে।
সোর্সের চেক দিই, এখানে ডেটা এরকম হওয়ার কথা না। একটু জাস্ট ওয়েট করো, আমাকে খুঁজতে হবে এখন, একটু খুঁজিতে হইবে। গেল কই, একটু ওয়েট করো, হ্যাঁ আমি বের করি ব্যাপারটা। ও ও, আমি এখানে একটা ভুল করেছি এককে, আমারই ভুল হয়েছে এখানে। প্রশ্ন ঠিক আছে, এটা পার অ্যাটমসফিয়ার, পার অ্যাটমসফিয়ার। তাহলে বিটা যেটা, এটা পার অ্যাটমসফিয়ার মানে হচ্ছে এখানে নিচে 1 অ্যাটমসফিয়ার দ্বারা ভাগ আছে, বুঝছো? পার অ্যাটমসফিয়ার তো, আর এখানে আছে হচ্ছে 100 অ্যাটমসফিয়ার সরাসরি। ঠিক করো, ভুলে গেছে আমার, 100 অ্যাটমসফিয়ার, ভেরি সরি, বয়সের দোষ, বয়সের দোষ, এগুলো ভুল হইতে পারে। দেখো পার অ্যাটমসফিয়ার না, 1 অ্যাটমসফিয়ার, আর এখানে তো অ্যাটমসফিয়ার, সো আমি শুধু শুধু এটা নিয়ে আসছি। তাহলে এই যে অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার কাটাকাটি যায়, সো এবার করো, হয়ে যাবে, ভ্যালুগুলো চেঞ্জ হবে অবশ্যই। তাই তো বলে আয়তন এত কেন বাড়বে? বাড়বে না তো, কমবে তো আয়তন, আয়তন তো কমে যাবে সংকোচন করলে, মানে প্রেশার দিলে। ছোট হাতের বি দেখো কত আসে, 20 ইন্টু 10⁻⁻6 ইকুয়াল টু v/100 ইন্টু 0.5, 10⁻³ মিটার কিউব। তাহলে এটা কমে যাচ্ছে এবার, ঠিক আছে দেখো, ঠিক আছে। তাহলে শেষ আয়তন ফাইনাল v মাইনাস v কই গেল, 0.5 মাইনাস 10⁻³ 0.499 মিটার কিউব, এটা ফাইনাল আয়তন। খুবই কম, দেখো আয়তনের পরিবর্তনটা আসলে অনেক কম। তোমার 0.5 ছিল, হইল ফাইনালি 0.499, সো নেগলেজিবল। কিন্তু নেগলেজিবল হলেও এগুলো কেন পড়তে হয়? কারণ এটা তো ছোট আয়তন, তাই বড় সড়ো আয়তন হলে এটা আনুপাতিক হারে বাড়বে পরিবর্তনটা। সো এক সময় অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে বিশাল বড় কোনো বস্তুর জন্য বা বিশাল বড় কোনো আয়তনের জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে দাঁড়াও, কত নাম্বার গেল, 60। লেখো যে নির্দিষ্ট গভীরতায় ঘনত্বের, বস্তুর ঘনত্বের পরিবর্তন নির্দিষ্ট গভীরতায় বস্তুর ঘনত্বের পরিবর্তন, বা চাপ দিলে, নির্দিষ্ট গভীরতায় গেলে কি হয়, চাপ হচ্ছে, তাই না, এক্সট্রা চাপ আসতেছে, চাপ দিলে ঘনত্বের চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে খেয়াল করে দেখো, যেহেতু ঘনত্ব ইকুয়াল টু কত, ঘনত্ব ইকুয়াল টু ভর ভাগ আয়তন, ভর বাই আয়তন। সো খেয়াল করে দেখো, তুমি যখন একটা বস্তুকে, আবার আঁকাই চলো, পানি পানি করে দিই, একটা বস্তুকে নির্দিষ্ট গভীরতায় নিয়ে যাচ্ছ, কয়েকটা লেয়ার আঁকাই, তারপরে একটা ফাইনাল লেয়ার আঁকাই, গভীরতায় নিয়ে যাচ্ছ, তখন কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে, তাই না? আয়তন কমার অংশটা তো আমরা দেখে ফেলেছি অলরেডি ভালো মতো। সো এখানে যদি নিয়ে আসি কি হবে, আয়তন কমে যাবে। সো এই যে এই বস্তুটা খেয়াল করো, এই বস্তুটা এক সময় যখন এখানে ছিল, খেয়াল করো পৃষ্ঠে ছিল, বা আদি আয়তনটা অবশ্যই বেশি ছিল, তাই না? তাহলে এখানে ভি ইনিশিয়াল যেটা, সেটা কিন্তু ভি এর সমান,
কিন্তু শেষ আয়তন যেটা ভি ফাইনাল, সেটা কিন্তু ভি এর সমান না, সেটা কমে গেছে, ভি মাইনাস ছোট হাতের, তাই না? এটা তো আমরা জানি, কমে গেছে আয়তন। আমি একটু বড় করে দেখাইছি ব্যাপারটা যেন বোঝা যায়, কিন্তু নর্মালি মানে ব্যাপারটাতে এত বেশি চেঞ্জ হবে না, কিছুটা চেঞ্জ হবে। সো আমি বড় করে আঁকাইছি বোঝানোর জন্য। আর এখানে এইচ যেটা, ঠিক আছে, এইচ, ওকে। এখন আসো, এইচ গভীরতা এরকম হচ্ছে, তাহলে এইচ গভীরতার কারণে যে ডেল পিটা, এটা তো আমরা জানি, ডেল পি ইকুয়াল টু এইচ রো জি, একটু আগে দেখে আসছি। এখন খেয়াল করে দেখো, আয়তনের চেঞ্জ হচ্ছে, ভর চেঞ্জ হবে না। কখনো তুমি এরকম চিন্তা করছো যে একটা বস্তুকে তুমি নিচে নেমে গেলে ভরের চেঞ্জ হয়ে গেল? পসিবল না তো। ভর তো ভরই থাকবে, ভরের চেঞ্জ হবে না। হ্যাঁ, পদার্থের পরিমাণের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি পদার্থের পরিমাণের পরিবর্তন এত ইজি হইতো তাহলে তো হইতোই। পদার্থের পরিবর্তন হচ্ছে না, কি হচ্ছে? আয়তনের চেঞ্জ হচ্ছে। সো ভর সমান কনস্ট্যান্ট থাকছে, আয়তনের চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং ভর যেটা, এটা ঘনত্ব ইনটু আয়তন। এখন তাহলে ভর ইনিশিয়ালি যা থাকবে, ভর ফাইনালি তাই থাকবে। সুতরাং ফাইনাল ভর ইকুয়াল টু ইনিশিয়াল ভর, রাইট? সেম টু সেম থাকবে। তাহলে রো ইন্টু ভি, রো ফাইনাল ভি ফাইনাল ইকুয়াল টু রো ইনিশিয়াল ভি ইনিশিয়াল। ঠিক আছে? রো ফাইনাল কত, এটাই তো বের করবো আমরা। ভি ফাইনাল কত? ভি মাইনাস ছোট হাতের ভি। রো ইনিশিয়াল দেওয়া থাকবে, ভি ইনিশিয়াল কত? বড় হাতের ভি। বা রো ফাইনাল ইকুয়াল টু রো ইনিশিয়াল ভি বড় হাতের ভি বাই ভি মাইনাস ভি। পরিবর্তন, তাই না? এটা কি পরিবর্তন? এখন আমাদের ম্যাথের মধ্যে খেয়াল করো, এখন আমাদের ম্যাথের মধ্যে এই পরিবর্তন বের করার জন্যই তোমার কাছে এই ডেটাগুলো দেওয়া থাকবে। পরিবর্তন বের করা অবধি তো আমরা পারি কি না? পরিবর্তন একটু আগে ম্যাথগুলোতে বের করলাম। সো পরিবর্তন বের করতে পারলে তুমি রো ফাইনাল মানে কতটুকু মানে ঘনত্বের চেঞ্জ হবে সেটাও বের করতে পারবা। ঠিক আছে? অনেক আগে, বুঝছো? অনেক আগে বলতে আমাদের টাইমে এই ম্যাথগুলা বুয়েটে আসতো, মাঝে মধ্যে আসছে, কিন্তু বইয়ে ছিল না কি আসছে না আসছে। আর আমার টাইমের কথা বলি, আমি যখন একদম স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, আমি না ম্যাথটা মুখস্থ করছিলাম। তাই এভাবে মুখস্থ করি নাই। এটার পরেও তুমি আরও টানতে পারবা। আমরা তো অলরেডি মানে ভি মাইনাস ভি বের করা জানি। সো আমি রাশিমালা বসায় টানতে পারবো। টেনে একটা ফাইনাল একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনটা আমি মুখস্থ করে গেছিলাম পরীক্ষার আগে। মনে থাকলে পারবো, না মনে থাকলে পারবো না। ঠিক আছে? পরে যেটা মনে হয়েছে, ভাই এটা তো সহজ জিনিস, তাই না? ভর দুইটা সেম, তো ভরের ইকুয়েশন বসাই দিলেই তো হয়ে যায়। আমার এত কষ্ট করে মনে রাখার কোনো দরকার নেই, আসলেই কোনো দরকার নেই। আমি বলতেছি না তুমি এটা মনে রাখবে, এটা মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে? এই মেন বেসিকটা মনে রাখবে, বেসিকটা মনে রাখবা বা বেসিকটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? মনে রাখার কোনো দরকার নেই, আইডিয়াটা খেয়াল রাখো। ম্যাথ দেখি কি আর বলে, ম্যাথে যেভাবে বলে সেভাবে করবো, আইডিয়াটা সেম থাকবে যে ভর সেম আছে। ঠিক আছে? কত? 60 গেল 61। আচ্ছা, ক্লাস একটু বড় হতে পারে, চলো।
80 অ্যাটমসফিয়ার চাপ বিশিষ্ট গভীরতায় ফাইনাল চাপ এটা পি ফাইনাল। পানির ঘনত্ব বের করতে হবে, রো ফাইনাল বের করতে হবে। পৃষ্ঠতলে রো ইনিশিয়াল দেওয়া আছে কত, এটা হচ্ছে রো ইনিশিয়াল। প্রেসারের পরিবর্তন জানা আছে, আচ্ছা প্রেসারের পরিবর্তন এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, আর কি লাগে, আর তেমন কিছু লাগে না। ইনিশিয়াল প্রেসার যেটা, এটাতে 1 অ্যাটমসফিয়ার, এটা তো বোঝোই তাই না। পানিতে উপরের প্রেসার মানে গভীরতার আগে মানে একদম পৃষ্ঠের প্রেসার তো অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাই না। তাহলে আমরা জানি ফাইনাল ভর ইকুয়াল টু ইনিশিয়াল ভর, রো ফাইনাল ভি ফাইনাল ইকুয়াল টু রো ইনিশিয়াল ভি ইনিশিয়াল। ঠিক আছে, দেখো রো ফাইনাল বের করতে হবে, রো ইনিশিয়াল সব দেওয়া আছে। রো ফাইনাল ইকুয়াল টু রো ইনিশিয়াল ভি ইনিশিয়াল বাই ভি ফাইনাল। রো ইনিশিয়াল ভি ইনিশিয়াল মানে বড় হাতের ভি, ঠিক আছে, আর ভি ফাইনাল মানে ভি মাইনাস ছোট হাতের ভি। এবার খেলা হচ্ছে কোথায়, এবার খেলা হচ্ছে যে এটা বের করা। তাহলে রো ইনিশিয়াল, এক কাজ করো, বড় হাতের ভি এর ভ্যালু তুমি জানো না, সো বড় হাতের ভি এরটার ব্যাপারটা একটু কাটাকাটি করে দিই। এখানে আছে তো এক জায়গায় নিয়ে চলে আসি, এমনিতে আমরা জানি না এটা। সো দেখো ম্যাথমেটিক্যাল ব্যাপার আর কি, কিছুই না, লজিক দ্বারা হয়ে আছে। রো ইনিশিয়াল বাই বড় হাতের ভি মাইনাস বড় হাতের ভি করলে 1 মাইনাস ভি বাই বড় হাতের ভি, ঠিক আছে, 1 মাইনাস ভি বাই বড় হাতের ভি। এখন আসো, আবার আমরা এটা জানি, আবার কে ইকুয়াল টু, কে এর ভ্যালু দেওয়া নাই না, একটু সমস্যা আছে এখানে, তাই তো কে এর ভ্যালু তো দেওয়া নাই। কে ইকুয়াল টু ডেল পি বড় হাতের ভি বাই ছোট হাতের ভি। কে এর ভ্যালু কই, কে এর ভ্যালু মিসিং আছে মনে হয় এখানে। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। ডেল পি মানে এইচ রো জি বড় হাতের ভি বাই ছোট হাতের ভি ইকুয়াল টু কে। কে নালে বিটার ভ্যালু দেওয়া থাকতে হবে, বুঝছো। তো যাই হোক, তাহলে ছোট হাতের ভি বাই বড় হাতের ভি লাগবে আমার, ছোট হাতের ভি বাই বড় হাতের ভি, রাইট। ছোট হাতের ভি বাই বড় হাতের ভি করলে আসবে হচ্ছে এইচ রো জি বাই কে, বা রো ইনিশিয়াল ডিভাইড বাই 1 মাইনাস এইচ রো জি বাই কে। ডেটা কি দেওয়া আছে দেখি একটু। রো ইনিশিয়াল দেওয়া আছে, এটা পি ফাইনাল আর কি। ও ডেল পি দেওয়া আছে সরাসরি, তাই না। আমি এখানে ঘুরাইছি কেন, ঘুরাবো না, আমি এস রো জি কেন আছে, ডেল পি দেওয়া আছে, ডেল পি ভি বাই ছোট হাতের ভি। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো এই জানা কোনো দরকারই ছিল না, ছোট হাতের ভি বাই বড় হাতের ভি ইকুয়াল টু ডেল পি বাই কে। কে এর ভ্যালু লাগবে এখানে আমার, কে পানির আয়তন গুণাঙ্ক লাগবে। দেখি এখানেও কোনো আমি মিস করেছে কিনা। পানির আয়তন গুণাঙ্ক লাগবে, তাছাড়া কেমনে হবে এটা। সংনম্যতা দেওয়া আছে, হ্যাঁ সংনম্যতা ইকুয়াল টু 45.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 পার প্যাসকেল। এটা দেওয়া থাকবে, হ্যাঁ এটা নিয়ে প্যারা নাই, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, সংনম্যতা দেওয়া আছে। ওকে, তাহলে 1 বাই কে এর ভ্যালু আর কি, এটা মানে কি, এটা মানে 1 বাই কে। তাহলে
ডেল ভি বাই ভি বা ছোট হাতের ভি বাই ভি ইকুয়াল টু ডেল পি বাই কে বা ডেল পি পিটা। রো ইনিশিয়াল কত 1.03 ইন্টু 10⁻³ 1 মাইনাস ডেল পি মানে চেঞ্জ আর কি। আগে কত ছিল 1 অ্যাটমসফিয়ার। দেখো এটা তো খেয়াল রাখতে হবে যে আগে তো 1 অ্যাটমসফিয়ার ছিল, পরে হয়েছে 80, তার মানে 79 অ্যাটমসফিয়ার। আর 1 অ্যাটমসফিয়ার মানে 101 325 প্যাসকেল। কেমিস্ট্রিতে তোমরা এটা অনেক পড়ছো, এটা নতুন কিছু। ইন্টু বিটার ভ্যালু হচ্ছে 45.8 ইন্টু 10⁻11। এই তো হয়ে গেছে। এখন তুমি নতুন কি পাবা? নতুন হচ্ছে ঘনত্ব পাবা। তাহলে 1.03 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 1 মাইনাস 79 চেঞ্জ, এটা 101 325 দ্বারা গুণ, অ্যাটমসফিয়ারকে প্যাসকেলে চেঞ্জ করলাম, 45.8 ইন্টু 10⁻11 1033.8 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, দেখো খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপের ম্যাথ কিন্তু বইটা আসছে এর আগে, এবং এগুলা তোমাদের বিভিন্ন কলেজে তোমরা পাবা। দেখো কলেজের পরীক্ষাগুলোতেও পাবা, এইচএসসিতে দিবে না, আবার এইচএসসিতে এগুলা দেয় না, এগুলা কলেজে এবং অ্যাডমিশনে লাগে, বুঝছো? তাহলে 61 গেল। এরপরে দেখো একই রকম মনে হয়, ক্যালকুলেট। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকবে, তবে এখানে একটা জিনিস একটু প্যারা খাবো, এটা আমি ঠিক করে দিচ্ছি। 62, এটা হোমওয়ার্ক। ক্যালকুলেট দ্য ডেন্সিটি, দেখে নাও, ডেন্সিটি অফ ওয়াটার নিয়ার দ্য বটম অফ দ্য ওশান। ঠিক আছে, সমুদ্রের তলদেশে পানির ঘনত্ব বের করো। হোয়াট দ্য প্রেশার ইজ অ্যাবাউট 500 অ্যাটমসফিয়ার। সো এটা ফাইনাল প্রেশার। সো ইনিশিয়াল আর ফাইনাল ডিফারেন্স নিতে হবে। ডেল পি ইকুয়াল টু আসবে হচ্ছে 500 মাইনাস 1 499 অ্যাটমসফিয়ার। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি আর কি। সো ডেল পিটা সাবধানে, হ্যাঁ। অ্যান্ড দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ 1025। এটা হচ্ছে রো ইনিশিয়াল 1025 সমুদ্রের পানির, নট নর্মাল পানি। সমুদ্রের পানি কি নর্মাল পানির হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব হয়, সমুদ্রের পানির 1025। কেন? কারণ সমুদ্রের পানি লবণাক্ত, তাই সমুদ্রের পানি কাহিনী কিন্তু আলাদা একটু, হ্যাঁ। অ্যাপ্রক্সিমেটলি বলা আছে। টেক বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস কি? বাল্ক মডুলাস হচ্ছে আয়তন গুণাঙ্ক, ইংলিশ নাম, বুঝছো? বাল্ক মডুলাস হচ্ছে আয়তন গুণাঙ্ক, লিখে দিই, বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক। ঠিক আছে, এটা করে নিবা। ওকে, হয়ে তো গেল। আমি সব তো করে মানে বলে দিলাম আর কি, আগেরটার মতোই। সো 62 গেল। এরপরে এটা দেখি। এটা এক কাছাকাছি, এটা কাছাকাছি, এটাও হোমওয়ার্ক। তবে এখানে একটা জিনিস একটু বলেছে, সেটা হচ্ছে এস্টিমেট দ্য চেঞ্জ ইন দ্য ডেন্সিটি অফ ওয়াটার। ঠিক আছে, খেয়াল করে দেখো, গভীরে গেলে আয়তন কমে, তাই না? গভীরে গেলে আয়তন কমছে, আয়তন আর রো যেহেতু m/v, সো ভি কমলে রো কিন্তু বাড়বে, সুতরাং ঘনত্ব বাড়ে। এই কারণে ফাইনাল ঘনত্বগুলোর অ্যান্সার দেখো, একটু আগে যেটা করলা, কি হয়েছে? ইনিশিয়াল আচ্ছা বেশি হয়েছে। কেন? কারণ আয়তন কমছে, তাই ঘনত্ব বাড়ছে। সো কি করতে হবে? ক্যালকুলেট এস্টিমেট দ্য চেঞ্জ ইন দ্য ডেন্সিটি অফ ওয়াটার। সুতরাং ডেল রো বের করতে হবে, রো ফাইনাল মাইনাস রো ইনিশিয়াল। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে। রো ফাইনালটা বের করবা, চেঞ্জটা বের করে দিবা, হয়ে যাবে। ওকে, আমি একই টাইপের ম্যাথ কিন্তু করাচ্ছি না আর, বুঝছো? এগুলা পারবা, নিজেরা চেষ্টা করলেই হবে। 63 গেল।
এরপরে দাঁড়াও, লেখো যে একক আয়তনে সঞ্চিত শক্তি। সো যখন তুমি কি করছো, একটা পদার্থকে সংকুচিত করে দিচ্ছ, সেটা পানির নিচে নিয়ে হোক বা এক্সট্রা প্রেসার অ্যাড করে হোক, কি হচ্ছে বেসিক্যালি তার মধ্যে শক্তি, তুমি শক্তি প্রয়োগ করে সংকুচিত করছো, তো তার মধ্যে তার আয়তনের মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে, রাইট? যেটা কখন হচ্ছিল, যেটা এর আগে আমরা পড়ছিলাম হচ্ছে এই চ্যাপ্টারেই, কোথায়, যখন আমরা একটা বস্তুকে টেনে লম্বা করতেছি বা সংকোচন করে দিচ্ছি, দৈর্ঘ্যের বিকৃতির কারণে কি হচ্ছিল, তার মধ্যে সঞ্চিত শক্তি পাওয়া যাচ্ছিল বিভব শক্তি রূপে। সো একক আয়তনের সঞ্চিত শক্তি মনে আছে না? একালটা কত? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। মনে থাকা উচিত। পড়েছি কিনা আমরা এটা? অবশ্যই পড়েছি। কোথায় পড়েছি? তো আমরা যখন দৈর্ঘ্যের দেখছিলাম, বিকৃতি দেখছিলাম, তখন আমরা দেখেছিলাম। এবং সব টাইপের ক্যালকুলেশনে এদের মিলবে, কি বলে যে এদের শেপ মিলে যাবে। সো একক আয়তনে সঞ্চিত শক্তি যেটা, সেটা কত হবে? হাফ ইন্টু পীড়নের বদলে এফ বাই এর বদলে ডেল পি, আর বিকৃতির বদলে ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। এই দেখো, এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, ঠিক আছে? আবার বলছি, একক আয়তনে সঞ্চিত শক্তি। এখন খেয়াল করে দেখো, এটাকে আমরা কয়েক জায়গায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ আয়তনে সঞ্চিত শক্তি হাফ ডেল পি ভি বাই ভি ইন্টু বড় হাতের ভি। যদিও ফাইনাল আয়তনটা বেড়ে যাবে, তবু আমরা ইনিশিয়ালের সাপেক্ষে যদি চিন্তা করি, সম্পূর্ণটাতে কি পরিমাণে শক্তি জমা হচ্ছে, ঠিক আছে? সেখানে কিন্তু একটা ব্যাপার আছে, ফাইনাল আয়তন কিন্তু বেড়ে যাবে, কিন্তু ইনিশিয়ালের সাপেক্ষে চিন্তা করা হচ্ছে, কারণ মানে কমে যাবে আর কি, ফাইনাল আয়তন কমে যায়। কতটুকু কমে? খুবই কম। একটু আগে খেয়াল আছে না, আমরা ম্যাথগুলো যখন দেখছিলাম 0.5 থেকে 0.499 হচ্ছিল। খুবই মানে তুমি নেগলেক্ট করতে পারো চাইলে, কিন্তু পারফেক্টলি দেখলে আবার করা যাবে না। তো যাই হোক, আমরা যদি নেগলেক্ট করে ফেলি আর কি, সো আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে আয়তন যদি প্রথমটার সাপেক্ষে, ইনিশিয়ালের সাপেক্ষে ধরি, তাহলে হাফ ডেল পি ইন্টু আয়তনের পরিবর্তন হচ্ছে টোটাল সঞ্চিত শক্তি। কিন্তু বলি, দিস ইজ নট পারফেক্ট। দিস ইজ পারফেক্ট, বুঝছো? আমরা পারতপক্ষে পারফেকশনেই যাব, ডেটা থাকলে পারফেক্টই করব। এই আইডিয়াটা বুঝছো? ডেটা থাকলে কি করব? পারফেক্টই করব, নট পারফেক্টে যাব না। আচ্ছা, আবার একক আয়তনের সঞ্চিত শক্তি যেটা, এটাকে অন্যভাবে লেখা যায়, দেখো। হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। পীড়ন হচ্ছে ডেল পি, বিকৃতি হচ্ছে ছোট হাতের ভি বাই ভি। বিকৃতি মানে কত? আমরা কি জানি? আমরা জানি যে কে ইকুয়াল টু ডেল পি বড় হাতের ভি বাই ছোট হাতের ভি, বা কে ইকুয়াল টু ডেল পি বাই ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। তাহলে ছোট হাতের ভি বাই বড় হাতের ভি, ছোট হাতের ভি বাই বড় হাতের ভিকে কত লেখা যায় দেখো। ছোট হাতের ভি বাই বড় হাতের ভিটাকে লেখা যায় হচ্ছে ডেল পি বাই কে। ডেল পি বাই কে লেখা যায়। ঠিক আছে? এই বুঝছি তো?
কে ইকুয়াল টু কি পীড়ন বাই বিকৃতি, তাহলে বিকৃতি ইকুয়াল টু পীড়ন বাই কে। তাহলে ডেল পি এর উপর স্কয়ার বসে যায়, দেখছো? এই বুঝো কিন্তু এগুলা বিভিন্ন শেপ দেখবা তোমরা ক্যালকুলেশনে এমসিকিউতে, এই কারণে করাই দিচ্ছি। একই জিনিস কিন্তু ঘোরানো ফিরানো আর কি, নাথিং এলস। তাহলে এটা কত আসে? একক আয়তনের সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ অফ ডেল পি স্কয়ার বাই কে। আবার 1/k মানে কত? 1/k মানে হচ্ছে বিটা, তাহলে হাফ বিটা ডেল পি স্কয়ার। ঠিক আছে? আবার এইচ গভীরতায় খেলা কত ভাবে আনন্দ যায় ব্যাপারটা দেখো তো। এইচ গভীরতায় এইচ গভীরতায় তরলে ডেল পি কাল টু এইচ রোজি, তাহলে এইটাকে কি লেখা যায়? হাফ অফ বিটা ইন্টু এইচ রোজি স্কয়ার। এই বুঝছি? দেখো শোনো, তোমার যদি ক্যালকুলেশন মনে না থাকে, এগুলা কোনো দরকার নেই, আমারও মনে থাকে না সবসময়। কি করবা? এই পর্যন্ত লিখতে পারতে হবে, এই পর্যন্ত, এটা মেইন। এই পর্যন্ত পারলে তারপরে তুমি অটোমেটিক এগুলা পারবা। সো তোমার মেইন প্যারা নেওয়ার জায়গা কোনটা? এইটা লিখতে পারা, আর এইটা লিখতে পারবা, এটা এর আগে অ্যাপ্লাই করছো, সেটা ডাবল হচ্ছে, এই চ্যাপ্টারে এসে ডাবল হচ্ছে। ঠিক আছে? সেটা লিখে দিবা, হয়ে গেল। চৌষট্টি, চলো। ফাহিম ইকশাফ মাহিম বলছেন সেন্ট জোসেফে তোমার পরীক্ষা হয়েছে আজকে, আপনার ক্লাস পরে 95%, বাদ বাকি 5% কী হলো? হ্যাঁ, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন দিও, ঠিক আছে মাহিম? হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন দিও, বুঝছো? শুধু মাহিমকে না, সবাইকে বলছি, আমাদের ডিসকাশন যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটাতে প্রশ্ন দিও, তাহলে একজন আরেকজনের প্রশ্ন দেখে আইডিয়া পেতে পারবে এবং অনেক কিছু বুঝতে পারবা যে কলেজে কীরকম কী প্রশ্ন হচ্ছে, তোমরা ঠিকঠাক পারছো কিনা। এক এক কলেজে এক এক রকম প্রশ্ন করে, তো সো সবার একটু দেখা প্রয়োজন। প্রশ্ন দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে, বুঝছো? আর বাকি 5% হয় নাই কেন সেটা বলো। 95% কেন, বাদ বাকি 5%-এর কী হলো? হ্যাঁ, পানির 1 কিলোমিটার গভীরে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। সো 1 কিলোমিটার H ইকুয়াল টু 1000 মিটার প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি। ঠিক আছে? সো একক আয়তনে সঞ্চিত শক্তি যেটা, খেয়াল করে দেখো, তোমার যদি মনে থাকে ভাই, কেবলই যেটা পড়লাম সেটা যদি মনে থাকে বসাই দিবা। মনে থাকলে কি করব? বসাই দিব। কিন্তু আমি এক্সপেক্ট করি না যে তোমার মনে থাকবে, স্বাভাবিক। তাহলে কি করবা? এইটুকু আবার লিখবা। এইচ রোজি পর্যন্ত আনতে হবে, তাই না? কারণ এইচ এর ভ্যালু দেওয়া আছে। সো তুমি এইটুকু লিখে নিবা, বা ডেল পি এর ভ্যালুটা বের করে নিবা। বুঝছো?
সংনম্যতা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, সো কে এর ভ্যালু পাবা। তাহলে একক, মনে থাকলে সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই। অনেকের কনফিউশন থাকে এগুলোর ক্ষেত্রে সরাসরি সূত্র অ্যাপ্লাই করা যাবে কিনা, যাবে। টেক্সটের মধ্যে এগুলা সূত্র আকারে দেওয়া আছে। তাহলে হাফ বিটা এইচ রো জি স্কোয়ার হয়ে গেছে, ডেটা বসাও হয়ে যাবে। কত আছে ডেটা দেখো, 5 × 10⁻⁻10। খুব চালাকি করেছে, এসে একক বলে দিয়েছে। একক লেখার কোনো প্যারা নাই, এসে একক বলে দিয়েছে। হ্যাঁ, এইচ এর ভ্যালু কত, 10⁻³ বা 1 কিলোমিটার। রো এর ভ্যালু 10⁻³, জি এর ভ্যালু, ইস এটা যে 10 বলতো পারফেক্টলি হইতো, সব কিছুই করা লাগতো না সেক্ষেত্রে। আচ্ছা যাই হোক, 9.8 বসাই চলো। খুব সম্ভবত এখানে 10 ছিল মনে হয়, তোলা হয় না। যাই হোক, আমরা 9.8 দিয়ে করি। 10 থাকলেও যে ক্যালকুলেটর লাগতো না। হাফ 5 × 10⁻⁻10 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ ইন্টু 9.8 স্কোয়ার 24010, এই 010। হ্যাঁ, এককটা সাবধানে, এককটা সাবধানে, এটা শুধু জুল না কিন্তু, জুল পার মিটার কিউব। কেন? কারণ তুমি প্রতি একক আয়তনে বের করছো, তো এখানে সাবধান, ঠিক আছে? এইখানে সাবধান লিখে দিলাম, সাবধান সাবধান। এখানে অনেকে ভুল করে, একক আয়তনে সঞ্চিত শক্তি মানে হচ্ছে জুল পার মিটার কিউব, আমাদের সবাই খেয়াল থাকে না। 64 গেল। হ্যাঁ, 65 যেটা, এটা একটা হোমওয়ার্ক টাইপের থাকবে। দেখো এখন দেখো, আমি তোলাবো না। এই ইউনিফর্ম কিউব একটি সুষম ঘনক is subjected to a volume compression। সুষম ঘনকে কি করা হচ্ছে? আয়তন সংকোচন করা হচ্ছে। if each side is decreased by 1%। ও তোলো, এটা করাইতে হবে, তোলো। কোয়েশ্চেন তুলবা, অ্যান্সার তোলার কোনো মানে অপশন তোলার কোনো দরকার নেই, ঠিক আছে? কোয়েশ্চেনটা তোলো সুন্দর করে, করা লাগবে, একটু আলাদা আছে। একটু দেখি যে আয়তনের সব ম্যাথ হয়ে গেছে কিনা, কারণ স্লাইডের পর আয়তনের ম্যাথ নাই। আমি কয়েকটা ম্যাথ তুলে দিব, বুঝছো? কিছু ম্যাথ নিজেরা পারবা, স্লাইডে নাই, তুলবো, হোমওয়ার্ক থাকবে। কিছু ম্যাথ আমি যদি নতুন কিছু লাগে করাই দিব। পঁয়ষট্টি। A uniform cube একটি সুষম ঘনক is subjected to volume compression if each side প্রত্যেকটি বাহু decreased by 1%, প্রত্যেকটা বাহুর সংকোচন হচ্ছে 1%, নট আয়তনের সংকোচন, এটা কিন্তু প্রত্যেকটা বাহুর সংকোচন। তাহলে একটা জিনিস লিখি, যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে v = a³, তাই না? এখন আমার কি লাগবে? এখন আমার কতটুকু সংকোচন হচ্ছে, সংকোচনের অংশটা লাগবে, বা ডেল ভি বাই, মানে ছোট হাতের ভি বাই ভি লাগবে। আবার ছোট হাতের ভি বাই ভি, এটাকে ডেল ভি বাই ভি লেখা যায়। ছোট হাতের ভি মানে কি? কতটুকু পরিবর্তন।
এখন এখান থেকে ডেল ভি বাই ভি লিখতে পারবো না? ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 ভৌত জগৎ পরিমাপ কি পড়ছো এখানে? পাওয়ারটা সামনে চলে আসবে 3 ডেল এ বাই এ, ঠিক আছে? ভৌত জগৎ পরিমাপ চ্যাপ্টারের অংশ। ওকে, 3 ইন্টু ডেল এ বাই এ। এখন দেখো হয়ে গেছে তো, তাহলে 3 ইন্টু ডেল এ বাই এ কত? প্রত্যেকটা সাইড 1% সংকুচিত হচ্ছে, তাহলে 1% বা 3%। এটা মানে হচ্ছে 0.03%। মানে কত? পয়েন্ট মানে 1/100, 0.03। তাহলে ডেল ভি বাই ভি পাওয়া গেল, বা এটা হচ্ছে ভি বাই বড় হাতের ভি। এই তো হয়ে গেছে। এখন কি লাগবে? বাল্ক স্ট্রেইন। স্ট্রেইন মানে হচ্ছে বিকৃতি, এটাই অ্যান্সার 0.03। ঠিক আছে? বাল্ক মডুলাস না, মডুলাস মানে গুণাঙ্ক, স্ট্রেইন মানে বিকৃতি, স্ট্রেস মানে পীড়ন। পড়েছো, এর আগেও পড়েছো, ইংলিশ ম্যাথেই আমরা দেখাইছি। তো স্ট্রেইন দেওয়া মানে স্ট্রেইন জিজ্ঞেস করেছে, দ্যাটস ওয়াই এটা। তার মানে অ্যান্সার ইজ ডি। এই বুঝছো? ওকে, হোমওয়ার্ক তোলো কয়েকটা। লেখো যে 66 7 into 10 to the power 6 প্যাসকেল। প্যাসকেল প্যাসকেল অতিরিক্ত চাপ প্রয়োগে, অতিরিক্ত চাপ প্রয়োগে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি কঠিন তামার ঘনকের আয়তন পরিবর্তন নির্ণয় করো। আয়তন পরিবর্তন নির্ণয় করো। এটা হোমওয়ার্ক থাকবে। ডেটা এখানে একটা এক্সট্রা দিতে হবে, সেটা হচ্ছে কে এর ভ্যালু। লেখো কে এর ভ্যালু হচ্ছে, দেখে দেখে লিখে দিচ্ছি, তামারটা 140 ইন্টু 10 টু দি পাওয়ার 9 একক। ঠিক আছে? সেটা বের করবা, এটা একটা কোয়েশ্চেন। হোমওয়ার্ক থাকবে। আরেকটা দিই, 67 লেখো। 1 লিটার পানিকে 0.1% পর্যন্ত সংকুচিত করতে চাপের কতটুকু পরিবর্তন করতে হবে? চাপের কতটুকু পরিবর্তন করতে হবে? ঠিক আছে? এখানে কে এর ভ্যালু মনে দেওয়া নাই। 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9। হ্যাঁ, 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কয়ার পানির কে এর ভ্যালু। ওকে, এটাও হোমওয়ার্ক, এটাও তোমরা পারবা, বসালেই হয়ে যাবে। 67 গেল। দাঁড়াও,
লেখো যে 68। একটি পাত্রে 760 মিলিমিটার পারদ চাপে 300 সিসি বায়ু আছে। স্থির উষ্ণতায় চাপের 2 মিলিমিটার পরিবর্তন হলে ওই বায়ুর আয়তন 0.3 সিসি কমে যায়। বায়ুর আয়তন বিকৃতি গুণাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, ওকে। এটার অ্যান্সার বলে দিই। এটার অ্যান্সার এখানে হচ্ছে, যেখান থেকে নিচ্ছে ওখানে হচ্ছে এসআই এককে দেওয়া আছে, ঠিকঠাক দেখে নিও। 2.665 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সেটা হোমওয়ার্ক থাকবে। এটা তুলনামূলক সোজা আছে। ওকে, তো এই গেল হচ্ছে আমরা আয়তন পরিবর্তন সংক্রান্ত যে টপিকগুলো ছিল সেগুলা। এবার হচ্ছে আমরা ক্রিন্তন বা ব্যাবর্তন বিকৃতি পড়ব। এইটা নামটা কেমন কেমন, কিন্তু ব্যাপারটা খুবই সোজা। আমার একটা বই লাগবে। ধরুন আমরা একটা বই নিয়ে আসছি, লেটস সে এটা একটা বই। তো এটা ঠিক আছে, এটা একটা বই। এখন এই বইটাতে খেয়াল করো, এই বইটাতে তল আছে না বেশ কয়েকটা। এখানে একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এখানে তল, এখানে তল, এখানে তল, 6টা তল আছে। তো আমরা বইটাকে মনে করো কোথাও রেখেছি। রাখার পরে আমার কথা মনোযোগ দিয়ে খেয়াল করো, রাখার পরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এটার এই তলের উপরের যে তলটা আছে, নিচের তলটা ফিক্স ধরে রাখা। নিচের তলটা আমার হাতের সাহায্যে ফিক্স ধরে রাখা, ঠিক আছে। উপরের তলে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি এই বরাবর, তলের স্পর্শক বরাবর, কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো ডাইরেকশনটা। তলের স্পর্শক বরাবর যদি একটা ফোর্স প্রয়োগ করি, কি করব? তলের স্পর্শক বরাবর একটা ফোর্স প্রয়োগ করব। সো ফোর্স প্রয়োগ করলে দেখো এটাকে বেঁকে যাবে না? দেখো এটা কেন বাড়তেছে? কারণ হচ্ছে নিচের তলটা ফিক্সড আছে, সেটা ফিক্সড থাকতে চায়। সো আমি যখন উপরের তলে প্রেশার অ্যাপ্লাই করছি, প্রেশার বলবো না, মানে খেয়াল করো ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কি হচ্ছে? তখন নিচের তলের সাপেক্ষে উপরের তলটা একটু বেঁকে যাচ্ছে, খেয়াল করছো? এই বেঁকে যাওয়ার ইফেক্টটা এই সাইডেও দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এবং ইফেক্টটা এখানেও দেখা যাচ্ছে, রাইট? এই যে বেঁকে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ক্রিন্তন বা ব্যাবর্তন। এটা তুমি তোমার সামনে যে বই আছে সেই বইতে তুমি চিন্তা করতে পারো, খুবই ইজি একটা জিনিস। সো এখানে ব্যাপারটা কি হচ্ছে সেই ব্যাপারগুলো বোঝা দরকার। চলো আমরা মনে করো বইটাই আঁকাই। ঠান্ডা মাথায় আঁকাইতে হবে, কারণ এখানে 3D করে আঁকাবো, তো ভুল ত্রুটি হতে পারে। ঠান্ডা মাথায় চলো।
সো এটা হচ্ছে বইয়ের, আঁকাই আমি পুরাটা, হ্যাঁ, তারপরে তোমরা আমাকে ফলো করো। আগেই তুলো না, আমাকে দেখো আর কি, আমি তোলার জন্য টাইম দিব। এটা ছিল বইয়ের নর্মাল ব্যাপার, ঠিক আছে, বইয়ের নর্মাল এভাবে আছে। আমি কি করেছি, এই যে এই বইয়ে যে তলটা আছে, যেটা একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল থাকবে, এ ধরলাম ক্ষেত্রফল, ঠিক আছে। এই তলে কি করেছি, এই তল বরাবর বা তলের স্পর্শক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, তলের স্পর্শক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, এখন এর ফলে ইফেক্টটা কি হবে, ইফেক্টে এই সম্পূর্ণ তলটা একটু শিফট করবে, উপরেরটা, নিচেরটা না, নিচেরটা তো ফিক্স থাকতে চাইবে, উপরটা কি হবে, উপরটা একটু শিফট করবে। কিরকম শিফট, তাহলে খেয়াল করো, এই তলটা সামনে আগায় চলে আসতে চাইবে, রাইট। এটাকে কেমনে আঁকানো যায় তাহলে, দেখি, চেষ্টা করি, দাঁড়াও, এটা সামনে চলে আসবে। সো এইটা এই জায়গায় থাকবে না, ঠিক আছে, এইটা এই জায়গায় থাকবে না, এইটা এই জায়গায় থাকবে না, সামনে আগে আসবে। এখানেও তাই হবে, এই পর্যন্ত থাকবে না। দাঁড়াও, এটা এখানে চলে আসবে, এইটা এখানে চলে আসবে, রাইট। এই সামনে আগাচ্ছি, ঠিক আছে, সামনে আগাচ্ছি, এটা এখানে চলে আসবে এবং আলটিমেটলি এটা এখানে চলে আসবে। সো এইটা এখানে থাকবে, সো এইটাও থাকবে না, বুঝছি কি হবে, এটাও এখানে থাকবে না। বুঝছো, পুরো তলটাই একটা কি হবে, সামনে আগায় চলে আসবে। সো এইবার খেয়াল করো, আমি আগে আঁকাই নিই, তারপর তোমার টাইম দিব আঁকানোর জন্য, প্যারা নাই, খেয়াল করে দেখতে থাকো কি হচ্ছে। এইখানে যে কোণটা হলো, এটাকে বলা হয় ব্যাবর্তন কোণ, ঠিক আছে, এবং এই ব্যাবর্তন কোণটাকেই বলা হয় ব্যাবর্তন বিকৃতি। ঠিক আছে, সো ব্যাবর্তন পীড়ন যদি আমরা বের করতে চাই, পীড়ন মানে কি, একক ক্ষেত্রফলে যে পরিমাণে ফোর্স দেওয়া হয়, F/A। এখন একটু তুলে ফেলো এটা সুন্দর করে, আমি 1 মিনিট এক্সট্রা টাইম দিলাম, তোলো।
সো পীড়ন বাই বিকৃতির অনুপাত যেটা, সেটা হবে একটা ধ্রুব সংখ্যা, সেটা হচ্ছে ব্যাবর্তন গুণাঙ্ক, বা এটাকে দৃঢ়তার গুণাঙ্ক বলা হয়, দৃঢ়তার গুণাঙ্ক। ইটা দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি। পীড়ন হচ্ছে এফ বাই এ, বিকৃতি হচ্ছে থেটা। তবে এখানে একটা সতর্কতা আছে, দেখো এই থেটা আর এই থেটাটা সেম, এটা নিয়ে কোনো প্যারা নাই, কিন্তু এই ব্যাবর্তন কোণটাকে আমরা থেটা রেডিয়ানে নিব, বুঝছো? থেটা রেডিয়ান, থেটা রেডিয়ান, ওকে। এবং আমি যদি আরো পারফেক্টলি করতে চাই, এটা আসলে পারফেক্ট না, এই বিকৃতির ব্যাপারটা, বিকৃতির ব্যাপারটা পারফেক্ট না, ঠিক আছে? তাহলে কাজ করো, বিকৃতিটাকে এভাবে রাখো, বিকৃতিটাকে এভাবে রাখো, আমি পারফেকশন আনতেছি। বিকৃতি যেটা, এটা এই যে থেটা যেটা আছে, এটা ট্যানজেন্ট নিতে হয়। ট্যানজেন্ট কেন? ট্যানজেন্ট নিলে আসলে তুমি একটা তলের সাপেক্ষে আরেকটা তল কতটুকু আগাচ্ছে সেটার আপেক্ষিক সরণ দেখতে পাবা। খেয়াল করে দেখো, একটি তলের সাপেক্ষে অপর তলের কি হচ্ছে? আপেক্ষিক সরণ হচ্ছে। একটি তলের সাপেক্ষে অপর তলের কি হচ্ছে? এই যে একটা তল, এই তলের সাপেক্ষে এই তলের, খেয়াল করো, এই তলের সাপেক্ষে এই তলের আপেক্ষিক একটা সরণ হচ্ছে না? আপেক্ষিক সরণ হচ্ছে। সো এই আপেক্ষিক সরণের ম্যাথমেটিক্যাল ব্যাপারটা এভাবে ধরা হয় ট্যানজেন্ট অফ থেটা দিয়ে, এটাই হচ্ছে বিকৃতি। ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু কত? আমি যদি এটা এ নেই, এটা বি নেই, এটা সি নেই, তাহলে বিসি বাই বিএ, অথবা তুমি এখানেও চিন্তা করতে পারো, এটা ডি নাও, এটা ই নাও, এটা এফ নাও, ডিই বাই ডিএফ, ট্যানজেন্ট অফ থেটা, ঠিক আছে? এখন আরেকটা কথা আছে, থেটা খুব ক্ষুদ্র হলে, থেটার ভ্যালু ধরো যে অনেক ক্ষুদ্র, ধরো 0.01 ডিগ্রি, 0.02 ডিগ্রি, এরকম যদি ক্ষুদ্র হয়, তখন ট্যান থেটা ইকুয়াল টু, বা ইকুয়াল টু বলতে টেন্ডস টু, বা কাছাকাছি কার হয়? থেটা রেডিয়ানের। আমরা এই কোণটাকে যদি রেডিয়ানে নিই, থেটা খুব ক্ষুদ্র হলে এটা রেডিয়ানে কি হবে? রেডিয়ানে ট্যানজেন্ট অফ থেটা, থেটা রেডিয়ানের ভ্যালু কাছাকাছি হবে। এগুলো তোমরা ত্রিকোণমিতিতে পড়ো আর কি, সাইন অফ থেটা, থেটা রেডিয়ানের কাছাকাছি হয়, ট্যানজেন্ট অফ থেটা, থেটা রেডিয়ানের কাছাকাছি হবে। তাহলে বিকৃতির ট্যানজেন্ট অফ থেটা, আর থেটা ক্ষুদ্র হলে থেটা রেডিয়ান। তাহলে ইটা যেটা এফ বাই এ ট্যান থেটা, বা এফ বাই এ থেটা রেডিয়ান কখন বলা যাবে? থেটা খুব ক্ষুদ্র হলে এটা বলা যাবে, ঠিক আছে? কিন্তু তখন এটা রেডিয়ানে নিতে হবে, খেয়াল করো, এটাকে তখন রেডিয়ানে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বস্তুর দৃঢ়তার গুণাঙ্ক, কতটুকু দৃঢ় সেটা বোঝায়, কতটুকু দৃঢ় সেটা বোঝায়। এখন এইখানে আর কি কি থাকতে পারে এটা আমরা এক এক করে আসবো, ওকে? এখানে আরো কোনো ব্যাপার স্যাপার চিন্তা করা যায় কিনা এক এক করে আসবো। সো
এটা তোলো আগে। কত নাম্বার? 69 নাম্বার। তোলো। টাইম আছে এখনো, পুরোপুরি শেষ করার কোনো প্যারা নেই। আজকে 13 নাম্বার ম্যাথ এটা, তাই না? আজকে অনেক ম্যাথ আগানো হয়েছে। এটা হুবহু আমরা যে এরকম চিত্র দেখেছি এরকম না, কিন্তু এটা আসলে অনেকটা এরকম বোঝায় আর কি। একটি ইস্পাতের প্লেটের বেধ 2 মিলিমিটার। ওই প্লেটে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ছিদ্র করতে কত, ঠিক আছে, বল প্রয়োজন হবে? স্পর্শকীয় পীড়নের কথা বলা আছে। হ্যাঁ, স্পর্শকীয় পীড়নের কথা বলা আছে। সো ওই প্লেটে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ছিদ্র করতে। সো ছিদ্র যেটা হবে ভাই, এইটার ক্ষেত্রফল, প্রস্তুতের ক্ষেত্রফল কিন্তু পাওয়া যাবে। এই ইকুয়াল টু কত? 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার বর্গ যেহেতু, বা 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার। পীড়ন দেখো দেওয়া আছে, স্পর্শকীয় পীড়ন বলা আছে এফ, ঠিক আছে? তাহলে সরি, এটা হচ্ছে এফ বাই এ, এফ বাই এ ইকুয়াল টু 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে এফ বের হবে এখান থেকে, এফ ইকুয়াল টু 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু এ। এখানে এটার কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। 3.5 ইন্টু 4 করলে পাওয়া যায় 14, 14 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, এটা তোমার এই টপিকের সাথে পুরোপুরি কানেক্টেড কিনা এরকম কিছু বলা ঠিক না। জাস্ট পীড়ন দেওয়া আছে, বলতে গেলে এটা অসহপীড়ন, কিছু বলে নাই তো, তো কি পরিমাণ ফোর্স লাগবে আমাকে সেটা বের করতে হবে। এর ভ্যালুটা আমার দেওয়া আছে। সত্তর। ওকে, এটা তোলো।
ওকে, দেখো কি বলেছে, বলছে যে এত ভুজ বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনকের, ভুজ মানে কি বাহু, অ্যালুমিনিয়াম ঘনকের সর্বনিম্ন তল দৃঢ়ভাবে আটকে সর্বোচ্চ তলে, একটা অ্যালুমিনিয়াম ঘনক তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম, একদম সেম টু সেম, সবই সেম। তাহলে এই ঘনকে কি করেছে, এই ঘনকে, আরে কি অবস্থা দাঁড়াও, এই ঘনকের সর্বোচ্চ তলে ফোর্স প্রয়োগ করা হয়েছে। সর্বনিম্ন তলের তুলনায় কি হয়েছে, সর্বোচ্চ তলে এত সেন্টিমিটার সরণ ঘটে। তাহলে এই ফোর্স প্রয়োগের ফলে যেটা হবে, এই তলটাতে এখানে চলে আসবে, তাই না, আর এই তলটা যাবে হচ্ছে এখানে। সো বেসিক্যালি যেটা হয়েছে, এটা নাই হয়ে যাবে, এইটা নাই হয়ে যাবে, এইটাও নাই হয়ে যাবে, এইটাও নাই হয়ে যাবে, এটাও নাই হয়ে যাবে, এটা এখানে চলে আসবে, রাইট। তাহলে এই এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, ধরলাম এটা এক্স, আর এটাকে যদি তুমি এ ধরো, তাহলে ট্যানজেন্ট অফ থেটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। এটা হচ্ছে থেটা, রাইট, বের করা যাবে, হয়ে গেছে ম্যাথ। তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত, 0.03 সেন্টিমিটার। খেয়াল করে দেখো, আমরা সিজিএস রাখলাম ম্যাথটাকে, পুরোটাই সিজিএস, সো সিজিএস রাখলাম, ঠিক আছে, সেন্টিমিটার। আর এটা কত, এটা হচ্ছে 10 সেন্টিমিটার বাহু, সো প্রত্যেকটা বাহু 10, সো এটাও 10। ট্যানজেন্ট অফ থেটা পাওয়া গেল। তাহলে এটা ইকুয়াল টু এফ বাই এ ট্যানজেন্ট অফ থেটা। এফ এর ভ্যালু 7.5 টু 10⁻10। এ এর ভ্যালু হচ্ছে পৃষ্ঠচ্ছেদের ক্ষেত্রফল কত, প্রত্যেকটার বাহু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কত কত 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু 10। খেয়াল করো সিজিএস এ রাখতেছি, এসে এককে নিচ্ছি না, ঠিক আছে, ইন্টু ট্যান থেটা। টু 2.5 ইন্টু 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। দেখো হয়ে গেল, ডান, 70 গেল। একাত্তর, দাঁড়ো এটাকে করবো 71টা। একাত্তরে কি বলেছে, এত মিলিমিটার আয়তাকার প্রস্থচ্ছেদ তারকে এত বল দ্বারা টানা হলো। সো এখানে তুমি এ পাবা, এ পাবা এখান থেকে, এখানে এফ দেওয়া আছে, তো হোমওয়ার্ক দিব খুব সম্ভব, হ্যাঁ। টানার ফলে শুধুমাত্র স্থিতিস্থাপক বিকৃতি ঘটলো, এক্ষেত্রে সৃষ্টি বিকৃতির পরিমাণ নির্ণয় করো, ট্যানজেন্ট অফ থেটা বের করতে হবে, ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ ইটা, ইটাও দেওয়া আছে, সব দেওয়া আছে, ঠিক আছে, সবই দেওয়া। সো এখানে নতুন করে দেখার কিছু নেই। ওকে,
ওকে চলো এরপরে এটা কত গেল তাহলে 71 গেল। দাঁড়াও তো লেট 72। দশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনকের একটি তল উল্লম্ব দেওয়ালের সাথে দৃঢ়ভাবে আটকানো। ঘনকটির অপর তলে 100 কেজির একটা বস্তু আটকানো। ইটা ইকুয়াল টু 25 গিগা প্যাসকেল। জিপিএ মানে গিগা, জি বলতে গিগা, বুঝছো? গিগা প্যাসকেল, গিগা। ফলে ঘনকের মুক্ত তলের উল্লম্ব সরণ কত? সো যেটা হইছে একটা অ্যালুমিনিয়াম ঘনকের একটা তল উল্লম্ব দেওয়ালের সাথে আটকানো। সো এটা হচ্ছে দেওয়াল। ঘনকের যেটা হইছে ঘনকের একটা তল উল্লম্বভাবে দেওয়ালের সাথে আটকানো, এই একটা তল। এই পাশের তলটাতে অপর তলে 100 কেজির একটা বস্তু আটকানো। সো এই তলে যেটা হইছে, এই তলে 100 কেজির একটা বস্তু দিয়ে দিছে এম। সো 100 কেজির বস্তু দিলে যেটা হবে, এই পাশে তোমার একটা ফোর্স পাওয়া যাবে, তাই না? একটা তো ফোর্স পাওয়া যাবে এমজি। এই যে ফোর্সটা পাওয়া গেল এমজি, এটাই হচ্ছে সেই ফোর্সটা, পীড়ন সৃষ্টিকারী সেই ফোর্স। এবং এর ফলে কি হবে? এর ফলে এই ইটা কি হবে? এইটা এখানে চলে আসবে, এই তলটাই এখানে চলে আসবে। ঠিক আছে? দেখো সহজ জিনিস, কিন্তু নিচে নেমে যাবে। সো নিচে নামতেছে, এটার এখানে নাই, এটা নিচে নেমে যাবে। ঠিক আছে? কতটুকু নিচে নামবে সেটাই। মুক্ত তলের, এই যে মুক্ত তল, এটা হচ্ছে মুক্ত তল। মুক্ত তলের উল্লম্ব সরণ কতটুকু নিচে নামছে সেটা হচ্ছে কোশ্চেন। তাহলে কতটুকু নিচে নামবে? এইচ। তাহলে এইচটাকে কেমনে বের করা যাবে? এখানে যদি আমরা থেটা কোণ বসাই, তাহলে ট্যানজেন্ট অফ থেটা, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এইটা, এইচ হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে এই যে বাহু আর কি, ঘনক না? সো এটাকে এ বলো, সমস্যা নেই। এ যদি বলি বা এক্স বলো, যা খুশি তাই বলো, কোনো সমস্যা নেই। এইচ বাই এ। ঠিক আছে? হয়ে গেছে। এখন সুতরাং এটা ইকুয়াল টু এফ বাই এ ট্যান থেটা। এফ এর বদলে এম জি, এ
ট্যান থেটার বদলে এইচ বাই এ। ভ্যালুগুলো সব বসাও, এইচ এর ভ্যালু চলে আসবে। এটার ভ্যালু কত? 25 গিগা প্যাসকেল। 25 গিগা প্যাসকেল, 25 ইন্টু গিগা মানে 10⁹9 প্যাসকেল ইকুয়াল টু এম এর ভ্যালু কত? 100 কেজি। জি এর ভ্যালু 9.8। ঠিক আছে, এ কত? এ হচ্ছে পাই আর স্কোয়ার বসাই দিও না। এ কি? এ হচ্ছে এই যে এই তলটা ছিল, এই তলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেহেতু এটা একটা ঘনক, সো দৈর্ঘ্য প্রস্থ সেম, তাহলে এটা হবে 10 সেন্টিমিটার মানে 0.1 ইন্টু 0.1। হ্যাঁ, এটা কিন্তু এ গেল, খেয়াল করো, কেউ কনফিউজ হয় না যে এটা 0.1 কেমনে আসলো। এ এটা ইন্টু এইচ বাই এ, এইচ এর ভ্যালু বের হবে, এ এর ভ্যালু 0.1। তাহলে দেখো সব আছে, জাস্ট এইচ এর ভ্যালুটা বের হবে। ক্যালকুলেট করো। (3.92 ইন্টু 10⁻⁻7 মিটার, খুবই কম। সব একটু অ্যান্সারটা মিলায়ও, হ্যাঁ, আমার এরকমই আসতেছে। সো খুবই কম একটা ভ্যালু, কিন্তু ক্যালকুলেট করলে ক্যালকুলেশনে আসবে, কিন্তু চোখের দেখাতে এটা বোঝা যাবে না, খুব একটা বোঝা যাবে না, চোখের মানে বোঝাই যাবে না চোখের দেখা। ঠিক আছে, 72 গেল। দাঁড়াও, আমি একই টাইপের ম্যাথগুলো একসাথে খুঁজতেছি। এইটা একই টাইপের জিনিস, হ্যাঁ, একই টাইপের জিনিস। আমি এক কাজ করি, আমি তোমাদের হিন্টস দিয়ে দিই। এটার যে হিন্টস খেয়াল করো, এ হরাইজন্টাল অ্যালুমিনিয়াম রড অফ ডায়ামিটার এত। সো একটা দেওয়াল থেকে একটা হরাইজন্টাল মানে অনুভূমিক একটা রড, অনুভূমিক একটা রড আছে, এবং এখানে একটা তল আছে অবশ্যই এরকম। ঠিক আছে, এখন এই তুলা লাগবে না, এটা হোমওয়ার্ক থাকবে। এই তল থেকে কি হয়েছে? এই তল থেকে একটা ভর, এক্স্যাক্টলি আগের ম্যাথ, এই তল থেকে একটা ভরকে কি করা হয়েছে? ঝুলাই দেওয়া আছে, বুঝছো? তাহলে এর ফলে কি হবে? এমজি পাওয়া যাবে, আর এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাওয়া যাবে একটা। তোমাকে বের করতে বলেছে এটা কতটুকু নিচে নামবে। ঠিক আছে, প্রথম কথা, দা শেয়ারিং স্ট্রেস। শেয়ারিং মানে কৃন্তন, বা তোমার কি বলা যায়, শেয়ারিং মানে শিরিং বা হচ্ছে কৃন্তন। স্ট্রেস মানে কি? পীড়ন। তাহলে কৃন্তন পীড়ন ইকুয়াল টু এমজি বাই এ হবে, তাই না? হিট দিয়ে দিলাম, এফ বাই এ। অ্যান্ড দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন কতটুকু নিচে নামবে? উল্লম্ব হবে কতটুকু নিচে নামবে? ওকে, সো কতটুকু নিচে নামে ভাই? ধরো এতটুকু নিচে নামে, এটা নিচে নামে, তাই না? সো এইচ পরিমাণ নিচে নামছে। এই বলো পারবা কিনা? একই ম্যাথ আলটিমেটলি, জাস্ট এর ভ্যালু বের করার সময় ভাই, ডায়ামিটার তো, ডায়ামিটার দেওয়া আছে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বসাইতে হবে। ওকে, পারবা তো? চললাম এখান থেকে, হ্যাঁ, হোমওয়ার্ক খুবই সহজ এটা। এক্সাম্পল, আচ্ছা এটা এক্সাম্পল, যা খুশি তাই থাকুক। 73 গেল। হ্যাঁ, এবার হচ্ছে
লেখো। বিপরীত দুটি তলে বল একই পরিমাণ বল প্রয়োগ। এমন হতে পারে কখনো কখনো কি মানে অনেক জায়গায় হইতে পারে যেখানে ধরো একই বস্তুতে ধরো যে দুইটা তল, তো নিচে এবং উপরে দুইটা তলে ধরো দুইটা তলে তুমি একই পরিমাণে বল প্রয়োগ করেছো, তাহলে কি হবে? কিছুই না, কিছুই হবে না, আবার অনেক কিছুই হবে। চলো দেখি কি হবে। এটা সামনে আগায় যাবে, হ্যাঁ এইটা মানে যে কোনো তুমি চিন্তা করতে পারো হচ্ছে একটা সাপেক্ষে একটা আগায় যাবে আর কি, একটা সাপেক্ষে আরেকটা আগায় যাবে। একই সাথে যখন দুইটা যাচ্ছে তখন আমি চিন্তা করতে পারি আলটিমেটলি যে একটা সাপেক্ষে আরেকটা যাচ্ছে। একটা সাপেক্ষে একটা আগাচ্ছে আলটিমেটলি। সো এটাও একটু আগাবে, এটাও একটু আগাবে, কিন্তু আলটিমেটলি তুমি টোটালটাকে একটাতে আনতে পারবা। তাহলে এই যে পরিমাণে আগাচ্ছে এক্স যদি হয়, এক্স যদি হয়, এই এক্সটা হচ্ছে কি? এই এক্সটা হচ্ছে আপেক্ষিক সরণ। সো একই পরিমাণে যদি বল প্রয়োগ করা হয়, এক্সটা ধরে নিবা হচ্ছে আপেক্ষিক সরণ, এবং আগেও এটা আপেক্ষিক সরণই ছিল, আগেও এটা আপেক্ষিক সরণই ছিল, মানে সব সময় এটা আপেক্ষিক সরণই ছিল। আমরা বলি না এটাই, আপনাকে আমি বলছি এটা আপেক্ষিক সরণ হচ্ছে, বলছি মনে হয়, হ্যাঁ আপেক্ষিক সরণ হচ্ছে, এই যে আপেক্ষিক সরণ বলেছে। সো এটা আপেক্ষিক সরণই হচ্ছে সব সময়, হ্যাঁ। আর বাদ বাকি সব সেম, বাদ বাকি সব সেম। এইটা থেটা, এইটাও থেটা। আহা, এটাতে আমি কেন বসালাম? হ্যাঁ, এটা ইকুয়াল টু এফ বাই এ tan থেটা। সো দুইটা দিক কোনো ম্যাটার না, একই রকম ধরেই ম্যাথ করব। কত নাম্বারে ছিলাম? আমাদের বেশি সময় লাগবে না, যেহেতু আজকে চ্যাপ্টার এন্ড। আমি একটু টেনে শেষ মানে টানতেছি না, বেসিক্যালি কয়েক মিনিট লাগবে এক্সট্রা আর কি, 10 মিনিট শেষ করে দিই। 73, তাহলে এটা 74। চলো ঠিক আছে। কি বলেছে? এত বাহু বিশিষ্ট একটি ঘনকের বিপরীত তলে সমান এবং বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগ করে, সমান এবং বিপরীত, ঠিক আছে?
এত ক্রিন্তন কোণ ক্রিয়েট করা হলো। সো এই যে যখন দেখো ক্রিন্তন কোণটা অনেক কম, এটা কিন্তু খুব কম একটা ভ্যালু ডিগ্রি। অ্যালুমিনিয়ামের ক্রিন্তন বা দ্বিক্রতা গুণাঙ্ক দেওয়া আছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ারের, প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা ইকুয়াল টু F/A tan θ। মনে রাখবা ট্যানজেন্ট অফ থেটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন পারফেক্ট ভ্যালু আসবে, বুঝছো? থেটা সি অ্যাপ্লাই করলে মানে একটু হলেও পারফেকশন কমে যাবে। সো আমরা পারফেক্টটাতেই যাব। তাহলে F ইকুয়াল টু ইটা A tan θ। ইটার ভ্যালু খেয়াল করে দেখো, এটা সিজিএস পদ্ধতির একটা কোয়েশ্চেন। সো আমরা সিজিএসই রাখবো, ঠিক আছে, চেঞ্জ করব না। 7 × 10⁻11 এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার বাহু, তাহলে 3 × 3 সেন্টিমিটারে কিন্তু আসছি। ইটা এ ট্যানজেন্ট অফ থেটা, ট্যানজেন্ট অফ 0.01 ডিগ্রি। ঠিক আছে, কত আসে? ক্যালকুলেটর করে রাখলাম। হ্যাঁ, এ পাইছি 7 × 10⁻11 3 × 3 10.01। বাপরে অনেক। 1.1 × 10⁹ নিউটন পার ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এককগুলা সাবধানে, সিজিএস এ করছো। হ্যাঁ, 74 গেল, 75টা কাছাকাছি, একই ম্যাথ 75 বেসিক্যালি, ডেটা হালকা চেঞ্জ। হোমওয়ার্ক। ছিয়াত্তর যেটা, এটাও হোমওয়ার্ক, কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা আমাদের ক্রিন্তনের কাহিনী শেষ। এবার আসো বিভিন্ন বোঝা যাচ্ছে না, গুণাঙ্কগুলোর মধ্যে আমরা কি কি গুণাঙ্ক পাইছি? একটা হচ্ছে ওয়াই, সিগমা, কে এবং হচ্ছে ইটা, এবং কে এর সাথে সম্পর্কিত হচ্ছে বিটা, তাই না? সো বিটাতে যাব না। সো এই যে ওয়াই, সিগমা এবং কে এবং ইটা, এদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কগুলোর ডেরিভেশন তোমাদের লাগবে না। হ্যাঁ, ডেরিভেশন সিলেবাসের নাই, ডেরিভেশন সিলেবাস বহির্ভূত। ডেরিভেশন লাগবে না, তবে তবে তোমাদের একটু জানা লাগবে, বিশেষ করে এই দুইটা থেকে, এই দুইটাকে কম্বাইন করে এটাতে আসে। হ্যাঁ, সিগমা এটাতে আসে, এটাতে আসে। আবার এই দুইটাকে এখান থেকে সিগমাকে রিপ্লেস করে তুমি আবার এটা পাবা। সো বেসিক্যালি দুইটা মনে রাখতে হবে, y = 3k 1 - 2 সিগমা, y = 2 ইটা 1 + সিগমা। ঠিক আছে, এই দুইটা মনে রাখবো, এগুলা মনে রাখবো না। চাইলে মনে রাখতে পারো, কেউ তোমাকে মানা করবে না, কিন্তু এই দুইটা মনে রাখতে হালুয়া টাইট হয়ে যাবে। y = 3k 1 - 2 সিগমা, y = 2 ইটা 1 + সিগমা। এখন এটা সহজে মনে থাকবে না, এটা সহজে মনে রাখার কোনো সিস্টেমও নাই। সো পরীক্ষার আগের দিন এটা মাথায় নিয়ে যেতে হবে, y = 3k 1 - 2 সিগমা। হ্যাঁ, আমি হলে কোথাও একটা মনে করো যে একটা ডিজিট মনে রাখতাম, কিরকম 312, হ্যাঁ 312, 3k 1 - 2 সিগমা। আর এটা 211, 2 ইটা 1 + সিগমা। 312 211 211।
সো এখান থেকে প্রশ্ন কি হইতে পারে, এটা তো একটা কোয়েশ্চেন যে ঠিক আছে বুঝলাম না, এটা লাগতে পারে, কি আসতে পারে, ম্যাথ আসতে পারে সরাসরি। 73-এ ছিলাম 77। 77, এটা হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট বলি কি হয়েছে। উপাদানের দৃঢ়তা গুণাঙ্ক পয়জন অনুপাত দেওয়া আছে, এটা ইটা, এটা সিগমা। তোমাকে কি বের করতে হবে, ইয়াং এর গুণাঙ্ক। কি ছিল 2 ইটা 1 মাইনাস সিগমা মনে হয়, তাই না? সরি 2 ইটা 1 মাইনাস সিগমা, খুব সম্ভবত এটা ছিল, দেখি নাকি প্লাস সিগমা ছিল, ভুলে গেছি। প্লাস ছিল প্লাস ছিল, এটাতে মাইনাস ছিল, বসায় দিলে চলে আসবে। বুঝছো, এখানে ভয় পাওয়ার কিছু নাই, আমি বলতেছি ভয় পেও না। কিছু থাকে না, কিছু জিনিস পরীক্ষার আগে মুখস্থ করতে হয়, এখানে বলা ঠিক নেই এভাবে, কিন্তু এটা এভাবে কিছু করার নেই তোমার, তুমি মুখস্থ করবে। 78, একই ম্যাথ। একই ম্যাথ। এই তো হয়ে গেছে, আমাদের চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার ক্লোজড। প্রবাহী আগে পড়া হয়েছে, স্থিতিস্থাপকতা পরে পড়ালাম। ওভারঅল কয়টা ক্লাস লাগলো, 13টার মতো ক্লাস লাগলো। হ্যাঁ, চ্যাপ্টার 8 আমরা ইন সিরিয়ালের কথা বলছি, যারা সিরিয়ালে পড়ছে আমার সাথে। চ্যাপ্টার 8 আমরা শুরু করব না, আমরা চ্যাপ্টার 9 পড়ব। চ্যাপ্টার 9-এর আর্কাইভ দেওয়া নাই, তাই পড়ব আগে। তবে চ্যাপ্টার 9 পড়তে চ্যাপ্টার 8-এ যে অংশটা লাগে সেটা পরশু দিন ক্লাসে আমি করাবো। চ্যাপ্টার 8-এর সার্কেলে ওটা থাকবে লাইভে, আর রেকর্ডেড আকারে চ্যাপ্টার 8-এর সাইকেল এবং চ্যাপ্টার 9-এর সাইকেল দুইটাতেই যাবে, কারণ দুইটা আলাদা সাইকেলে। চ্যাপ্টার 8 হচ্ছে থার্ড সাইকেল, চ্যাপ্টার 9 হচ্ছে ফোর্থ সাইকেল। সো নেক্সট উইকে চ্যাপ্টার 9 শুরু হবে, হ্যাঁ, ফোর্থ সাইকেলে। আর আমাদের সিক্সথ সাইকেলে চ্যাপ্টার 5, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5 শুরু হবে শুক্রবারে। সো আমাদের দুইটা নতুন চ্যাপ্টার আবার রান করা শুরু হচ্ছে। চ্যাপ্টার 4-এ একটা, 5 তো হয়ে গেছে, চ্যাপ্টার 4-এ একটা, চ্যাপ্টার 6-এ একটা। বুঝছো? সো মাথায় রেখো, নতুন সাইকেল কিন্তু যাদের এনরোল করা নেই এনরোল করে নিও। সাইকেল 4-এ এখন হয়তো অনেকের এনরোল করা লাগতে পারে। সাইকেল 4-এ আমরা কি শুরু করব তাহলে? সাইকেল 4-এ আমরা শুরু করব তরঙ্গ। হ্যাঁ, তরঙ্গ পড়ার পরে, যেহেতু এই সাইকেলের চ্যাপ্টার 8-এর আর্কাইভ দেওয়া আছে, অনেকের দ্রুত লাগবে তরঙ্গ, এই কারণে আমি তরঙ্গটা আগে পড়াবো। যাদের চ্যাপ্টার 8ও লাগবে তাদেরকে আমি এখন সাজেস্ট করব আর্কাইভটাও দেখে ফেলবা, চ্যাপ্টার 8-এর আর্কাইভ। আর যাদের লাগবে না আস্তে আস্তে পড়ো, যাদের লাগবে চ্যাপ্টার 8-এর আর্কাইভ দেখবা। চ্যাপ্টার 9-এর কোনো আর্কাইভ নাই এবং অনলাইনে কন্টেন্ট কম, দ্যাটস ওইটা আমি আগে পড়াই নিব, ঠিক আছে? সো এখানে একটু ডিসিশনে একটু চেঞ্জ করেছি, সিরিয়ালে না গিয়ে ওটা আগে যাবে। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে চ্যাপ্টার 5-6 হয়ে গেলেই আমাদের ফুল চ্যাপ্টার, মানে ফুল সেকেন্ড পেপার আর্কাইভ সহ কভার হবে, তাই না? কারণ চ্যাপ্টার 7, 8, 9, 10-এ আর্কাইভ দেওয়া আছে, চ্যাপ্টার 4, 5, 6 এই তিনটার নতুন আর্কাইভ দেওয়া নাই। 4 হয়ে গেছে, 5 আমরা শুরু করব। 5-এর 5-6টা ক্লাস লাগবে, বেশি বড় না, 5 ছোট চ্যাপ্টার। তারপরে আমরা ফিজিক্সের সবচেয়ে বড় চ্যাপ্টার মনে হয় সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 শুরু করব, এটা সবচেয়ে বড়। নিউটনের মেকানিক্সের মতো বড় না, কিন্তু বড়। সো এটাও আমাদের ওই সাইকেলের মধ্যে পড়বে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে বিভিন্ন রকম সাইকেলে। ওকে, নেক্সট ক্লাসটা এই সাইকেলেই হবে, চ্যাপ্টার 8-এর ফার্স্ট ক্লাস, যেগুলো আমাদের চ্যাপ্টার 9 পড়তে কাজে লাগবে। বুঝছো? ওকে, থ্যাংক ইউ।